আমরা বিগত কয়েক মাস ধরে অন্তত ব্যক্তিগতভাবে আমি এবং আরও অন্যান্য অনেক লোকজনই আমরা কিন্তু বলে আসছিলাম যে বাংলাদেশে এই যে সেনাবাহিনীর 5 আগস্টের আগ এবং পরবর্তীতে যে ভূমিকা, তাদের যে ভূমিকা, এটা দেখে আমরা কিন্তু বলছিলাম, আমাদের আশঙ্কা হচ্ছিল যে, এবং একই সঙ্গে যখন ওই আমেরিকাতে ডোনাল্ড ট্রাম্প জিতে গেল আর বাইডেন হেরে গেল, তখন আমরা খুব দৃঢ়তার সাথে কিন্তু এটি বলার চেষ্টা করছি যে বাংলাদেশের সেনাবাহিনী যে ফরেন মিশনে যায় না, ফরেন মিশনে যায় অনেকেই তো যায়, খালি বাংলাদেশ সেনাবাহিনী না, নৌবাহিনী থেকে যায়, তারপরে কি র্যাব, পুলিশ, বিডিআর, এখান থেকে তারা যায় এবং সেখানে গিয়ে তো ওই যে অনেক টাকা পয়সা আয় করে এবং বাংলাদেশের সেনাবাহিনীর সদস্যদের আয় উপার্জনের এটা কিন্তু একটা অন্যতম বড় উৎস এবং সেটা সৎভাবে, আকাম কুকাম আর ঘুর দুর্নীতি এগুলো না, জাস্ট সৎভাবে আয় উপার্জন করে এবং বাংলাদেশের সেনাবাহিনীর সদস্যগুলো বস্তুত এটার জন্য মুখিয়ে থাকে কখন তারা 2 বছরের জন্য এই ধরনের একটা মিশনে যাবে। অনেকে তো 3-4 বারও কিন্তু যায়, আর 3-4 বার যদি একজন যায় তাহলে সে মোটামুটি একটা বেশ ভালো একটা লামসাম টাকা সে উপার্জন করে, যেটা দিয়ে পরবর্তীতে যখন অবসরে যায় জীবনটা ভালোভাবে কেটে যায়। বাংলাদেশের সেনাবাহিনীর জন্যে এটা কিন্তু একটা ভালো জিনিস। বাংলাদেশের মতো একটা অনুন্নত দেশে, যেখানে মানুষের জীবনযাপনের জন্য অর্থনৈতিক যে নিরাপত্তা, এটা যেখানে বিশাল একটা সমস্যা, সেনাবাহিনীর সদস্যরা স্বাভাবিকভাবে হয় কি, তাদের আয় উপার্জন তো সীমিত থাকে, তাদের আয় উপার্জনের ক্ষেত্র কিন্তু কম। উচ্চ পদে যে সমস্ত লোকজন আছে তারা হয়তো সুযোগ টুযোগ পায়, বাট নিচের লেভেলের সেনাবাহিনীর যে কর্মকর্তা বলি বা সাধারণ সিপাহী বলি, তাদের আয় উপার্জনের অত সুযোগ তো থাকে না। তো আমরা আমরা আশঙ্কা করে আসছিলাম যে 5 আগস্ট এর কিছুকাল আগে এবং পরবর্তী সময় বাংলাদেশে সেনাবাহিনীর যে কর্মকাণ্ড, এগুলো দেখে আমরা আশঙ্কা করছিলাম যে হয়তো বা ভবিষ্যতে এই ইউএন পিসকিপিং মিশনে যে যায়, এখানে কিন্তু এই যে সেনাবাহিনীর লোকজন বা র্যাব, বিডিআর ইত্যাদি, এদেরকে কিন্তু বন্ধ করে দিতে পারে। এটা কিন্তু আমরা আশঙ্কা করছিলাম এবং এই জাতিসংঘের তরফ থেকে কিন্তু অলরেডি ওই যে বাংলাদেশে 5 আগস্ট থেকে 15 জুলাই থেকে 15 আগস্ট পর্যন্ত বাংলাদেশে এই যে ওই গণ অভ্যুত্থান পরবর্তীতে যে মানবাধিকার লঙ্ঘন হয়েছে, মানুষজন মারা গেছে, অত্যাচার নির্যাতিত হয়েছে, এ বিষয়ে একটা ইনভেস্টিগেটিভ রিপোর্ট দাখিল করছে না, তো সেখানে সুপারিশের ক্ষেত্রে কিন্তু এই জিনিসটা বলছে যে ডোন্ট নমিনেট ফর ইউএন পিসকিপিং any RAB, DGFI or BD personnel until human rights screening mechanism formed. তো এই ধরনের তারা সুপারিশ করছে। এর মানে হচ্ছে তারা আগাম সতর্ক দিয়ে রাখলো বা দিচ্ছে যে তোমাদেরকে কিন্তু খুব তাড়াতাড়ি পিসকিপিং মিশনে যোগদান বন্ধ করা হবে। এটা ওয়ান কাইন্ড অফ ওয়ার্নিং। এবং এটা কিন্তু আমরা বলি করছিলাম। কেন করছিলাম? কারণ এই যে 5 আগস্ট, তাই না, 5 আগস্ট যখন শেখ হাসিনা বাংলাদেশ থেকে চলে গেলেন, সেদিনই তো এই সেনাবাহিনী প্রধান আমরা দেখলাম যে খুব বড় গলায় উনি বললেন যে বাংলাদেশের দায়িত্ব উনি নিলেন, বাংলাদেশের মানুষের জীবন মান রক্ষা এগুলো উনি করবেন, আইন শৃঙ্খলা রক্ষা উনি করবেন। এবং বাংলাদেশের মানুষ কিন্তু আশান্বিত হয়েছিল তার কথায়। বাংলাদেশের সেনাবাহিনী সশস্ত্র বাহিনী, তাই না, এমনিতেই তো এরা যুদ্ধ বিগ্রহ করার কোনো সুযোগ পায় না, কারণ বাংলাদেশের সাথে কারো তো কোনো যুদ্ধ লাগে না। গত 54 বছর ধরে ওই রাঙ্গামাটি পার্বত্য চট্টগ্রাম অঞ্চলে ওই যে চাকমা যে বিদ্রোহী গ্রুপটি ছিল এক সময়, তাদের সাথে হালকা পাতলা যুদ্ধ করতো, তো তাতে তো সেনাবাহিনীর লোকজন মারাও যেত। ফুল স্কেল যুদ্ধ করার তো কোনো সুযোগ পায় নাই। যে কোনো সেনাবাহিনী তৈরি হয় দেশকে শত্রুর আক্রমণ থেকে রক্ষা করার জন্যে। তো বাংলাদেশের সেনাবাহিনী যেহেতু কোনোদিন এই যুদ্ধ করার সুযোগ পায় না, অর্থাৎ দেশ রক্ষা করার দায়িত্ব তারা কোনোদিনও পায় নাই, অর্থাৎ
তারা কিন্তু প্রমাণ করতে পারে নাই যে তারা যুদ্ধক্ষেত্রে কতটা সক্ষম, বাট তারপরেও আমাদেরকে বলতে হয় যে দেশপ্রেমিক সেনাবাহিনী। যদি এই শব্দটা মানে এই বিশেষণটা বা টাইটেলটা যদি তারা লাগানো না হয় তাহলে কিন্তু এটা ভয়ঙ্কর অন্যায় হয়ে যায়। তাহলে কিন্তু অনেকের ক্ষেত্রে জেল হাজত ফাঁস হয়ে যেতে পারে, জেল হাজত ফাঁস হয়ে যেতে পারে। তো এখন বাংলাদেশকে রক্ষার ক্ষেত্রে তাদের দক্ষতা এবং যোগ্যতা প্রমাণ যদি নাও করতে পারে, অ্যাটলিস্ট বাংলাদেশে গত 6 মাসে বাংলাদেশটাকে ভাগাড় যে হয়ে গেল, এর পিছনে সেনাবাহিনীর কর্মকাণ্ড আসলে দায়ী কিনা এটা বিজ্ঞজনেরা বলতে পারবে। বাট আমরা বিশ্বাসের সঙ্গে লক্ষ্য করেছি যে সেনাবাহিনী প্রধান যদিও উনি খুব বড় বড় কথায় বললেন যে বাংলাদেশের শান্তি শৃঙ্খলা উনি রক্ষা করবেন, আর বাংলাদেশের মানুষ আশান্বিত হয়েছিল যে সেনাবাহিনী হাতে অস্ত্রপাতি আছে, লোকজন তাদেরকে ভয় পায়, তারা যদি বিভিন্ন জায়গায় একটু টহলমহল দেয় তাহলে নিশ্চয়ই বাংলাদেশে যে দুষ্কৃতকারী আছে বা যারা নাকি শয়তান বজ্জাত আছে তারা সতর্ক থাকবে। বাট বিশ্বের সঙ্গে আমরা খেয়াল করলাম যে 5 আগস্টের পরে বাংলাদেশে একেবারে আজান দিয়ে এক শ্রেণীর লোকজন গোটা বাংলাদেশে একেবারে কি তাণ্ডব চালালো, তাই না? এবং এখনও চালাচ্ছে এবং সেখানে সেনাবাহিনীর ভূমিকা আমরা দেখি নেই। যদিও অন্তর্বর্তীকালীন সরকার তাদেরকে আবার ওই যে দুষ্কৃতকারী যাতে গ্রেপ্তার তারা করতে পারে এবং তাৎক্ষণিক বিচার করতে পারে এই জন্য ম্যাজিস্ট্রেসি পাওয়ারও তাদেরকে দিয়ে দিল, বাট ওই পর্যন্তই সার। কিন্তু বস্তুত এই সমস্ত পাওয়ারটার নিয়ে তারা কী করলো জনগণ কিন্তু আসলে এখনও জানে না, অন্তত জনগণের কাছে কিন্তু সেটা প্রমাণিত না। এখন গোপনে তারা কদ্দূর কী করছে না করছে কে জানে, আমরা তো অদ্দূর জানি না। আমরা সাদামাটা মানুষ, আমরা দেখতে চাই যে স্বাভাবিক জীবনে আমাদের শান্তি শৃঙ্খলা আছে কিনা, তাই না? তো সেক্ষেত্রে সেনাবাহিনীর প্রধান যদিও বললেন যে উনি সব কিছু রক্ষা করবেন, বাট বাস্তবে আমরা তার প্রতিফলন কিন্তু খুবই কম দেখছি, এটা তো সত্য কথা। বিশেষ করে আমরা খুব বিস্মিত হয়ে গেছিলাম বা গেছি ওই যে 5 ফেব্রুয়ারি যেদিন 32 নম্বর বাড়ি ভাঙ্গার জন্য একেবারে দলবল নিয়ে সরকারি অফিসের বুলডোজার এক্সক্যাভেটার ইত্যাদি নিয়ে ওখানে ভাঙচুর হলো বা হচ্ছিল। হওয়ার আগে দেখলাম যে ওখানে সেনাবাহিনী আসলো একদল, এসে দিব্যি টহল দিল। আমরা তখন ভাবলাম যে এইবার বোধ হয় ওইটাকে রক্ষা করার জন্যই তারা আসছে, আর ওখানে লোকজনদেরকে হয়তো বা ছত্রভঙ্গ করে দিবে, এটা আমরা ভাবছিলাম। পরে দেখি যে আসলে না, ওরা কী জানি কী কথাটা তা বললো। এখন কি কথা বললো সে তারাই জানে, আর যাদের সাথে কথা বললো তারা জানে। এখন তাদেরকে উৎসাহিত করে গেল কিনা যে ঠিক আছে ভাঙ্গ, অসুবিধা নেই, অথবা কি জানি। পরবর্তীতে আমরা তো দেখলাম যে সেনাবাহিনীর লোকজন ওখান থেকে চলে গেল এবং লোকজন খুব দৃঢ় প্রত্যয় উল্লাস সহকারে, এখন এটাকে কি পৈশাচিক উল্লাস বলা যাবে কিনা কে জানে, ভেঙ্গে একেবারে মাটির সাথে মিশায় দিল, তাই না? তাহলে এখানে সেনাবাহিনী গেছিল কি জন্য? তারা কি তাদেরকে গিয়ে বললো যে ঠিক আছে করো, আমরা আসি, সমস্যা নেই, নাকি অপারগ হয়ে চলে গেল? তাও তো বললাম না। তো সেনাবাহিনী যদি অপারগ হয়ে চলে যায়, ওখানে লোকজন দেখে যদি ভয় পেয়ে চলে যায়, তাহলে দেশপ্রেমিক সেনাবাহিনী ঠিক কীভাবে বলা যেতে পারে? কারণ বিষয়টা হচ্ছে যে 32 নম্বর বাড়ি তো আর যেন তেন বাড়ি না। অবশ্যই এমনও হয়তো চিন্তা হতে পারে যে সেনাবাহিনীর লোকজনও মনে করছে 32 নম্বর বাড়ি রেখে আর কি লাভ, 1971 সালের যে স্বাধীনতা যুদ্ধ এইটা আসলে তাদের কাছে মনে হয়েছে ওটা সঠিক যুদ্ধ ছিল না, মনে করতেই পারে। কারণ বাংলাদেশের মানুষ যেভাবে ধর্মোন্মাদ হয়ে গেছে, ধর্মীয়ভাবে যদি তারা ব্যাখ্যা করে, তাহলে তো আমি বহুবার বলেছি যে 1971 সালের স্বাধীনতা এটা অনেকটা বাংলাদেশের মুসলমানদের একটা মুনাফিকি টাইপের বিষয়, এটা হুজুরাও কিন্তু বলে। এবং আমরা যখন এগুলো পর্যালোচনা করি, বিশ্লেষণ করি, আমরা বুঝতে পারি তো সেনাবাহিনীর মধ্যে মানুষজন তো এখনও প্রচণ্ড ধর্মোন্মাদ, এটা আমরা দেখি। কিভাবে এটা বুঝি? কারণ হচ্ছে এই যে অনলাইন ইউটিউবে অনেক কিছু কিন্তু এই যে প্রাক্তন সেনাবাহিনীর লোকজন এসে কিন্তু তারা কথাবার্তা বলে, ভিডিও ব্লগে করে, তো তারা দেখলাম সবই পাকিস্তানপন্থী। আমি তাজ্জব বনে গেছি, সবই পাকিস্তানপন্থী এবং দেখি প্রচণ্ড রকমভাবে তারা ভারত বিদ্বেষী এবং সেহেতু হিন্দু বিদ্বেষী। এবং কেন জানি মনে হয় তারা বাংলাদেশে আইএস অথবা তালিবানি শাসন চায়, এবং এটা বিস্ময়কর ব্যাপার।
এটা আমার কাছে খুব বিস্ময়কর লাগছে। তখন আমি চিন্তা করছি ঘটনাটা কি। ঘটনাটা হচ্ছে কি জানেন, বাংলাদেশের সেনাবাহিনী বেসিক্যালি তো যুদ্ধ তো করে না, সেই সুযোগ তো পায় না, অর্থাৎ তারা ব্যস্ত থাকে না। তাহলে সারাদিনে কি করে, তারা সকালে হয়তো কয়েক ঘন্টা লেফট রাইট করলো করিডোরে, তারপরে তো বেড়াকে শুয়ে বসে থাকে, তাই না, কাম কাজ তো নেই। কাম কাজ যখন নাই তখন কি করে এরা প্রচুর পরিমাণে ধর্মচর্চা করে, নামাজ রোজা করে, তারপরে ওই হুজুরদের ওয়াজ টোয়াজ শোনে, মিজানুর রহমান আই হ্যারি অথবা আব্দুর রাজ্জাক বিন ইউসুফ ইত্যাদি, এদের কিন্তু ওয়াজ টোয়াজ শোনে। কাম কাজ না থাকলে তারা কিন্তু এরকমই হয়। ফলে সে কি এরা প্রচণ্ড ধার্মিক হয়ে ধর্মান্ধ হয়ে গেছে সেনাবাহিনীর লোকজন। আমার কাছে যেটা মনে হয়, যুদ্ধ বিগ্রহ বা এটা ওটা নানা কাজে ব্যস্ত ট্যস্ত থাকলে হয়তো এগুলো করতো না, বাট না থাকার কারণে কিন্তু এইগুলা। ফলে হচ্ছে এরা বুঝতে পারে যে 1971 সালের স্বাধীনতা বলতে যে ধরনের বক্তব্য বিবৃতি ন্যারেটিভ দেওয়া হয় ইসলামের দৃষ্টিতে এটা সঠিক না, এটা মুনাফিকি ছিল। এবং সম্ভবত সেই কারণে বাংলাদেশের সেনাবাহিনীর মধ্যে মুক্তিযুদ্ধের চেতনার বিষয়টা অনেকটা ম্রিয়মান আমার কাছে মনে হয়। এখনও যে আবার মুক্তিযুদ্ধের পক্ষে না এটাই তা বলা যায় না, আছে, কিন্তু তাদের সংখ্যা মনে হয় যে খুব বেশি না, এটাই আমার কাছে মনে হয়। যাই হোক, আসল কথা হচ্ছে যে 32 নম্বর বাড়ি ভাঙ্গার ব্যাপারে দেখলাম সেনাবাহিনী খুব অদ্ভুত আচরণ করলো। ওরা যদি ওখানে নাও যেত তাহলে হয়তো রক্ষা পেত। মানে এই ধরনের যে প্রশ্ন তাদের ব্যাপারে করা হচ্ছে বা অনেকে করে, এটা হয়তো করতে পারতো না, বাট তারা সেটা করেনি। এত কথা এই কারণে বললাম যে এতগুলো ঘটনা ঘটে গেল, বাংলাদেশের মানুষের জীবনযাত্রা এখন স্বাভাবিক না। কে কখন কোথায় অপঘাতে মারা যায়, কে কখন কোথায় গণপিটুনিতির শিকার হয়, কার বাড়ি কখন আক্রান্ত হয়, ভাঙচুর হয়, জ্বলে পুড়ে ছারখার হয়ে যায়। তো এই ব্যাপারে আমরা দেখি না যে সেনাবাহিনী অথবা আইনশৃঙ্খলা বাহিনী তারা খুব একটা বেশি ভূমিকা নিচ্ছে, তাই না, আমরা দেখি না। এবং মজার ব্যাপার হচ্ছে এই আমরা তো জানি যে অন্তর্বর্তীকালীন সরকার এটা হলে সেনাবাহিনী সমর্থিত সরকার, সেনাবাহিনীর পিছনে আছে বলে অন্তর্বর্তীকালীন সরকার এখন আছে, আদারওয়াইজ তো থাকতো না। তো তাই যদি হয়, আবার অন্তর্বর্তীকালীন সরকার তাদেরকে দিলে ম্যাজিস্ট্রেসি পাওয়ার যে তোমরা ঠিক আছে আইন শৃঙ্খলা ঠিক করো, তা তারা সব কিছু নিয়ে আইনগত সব ভিত্তি নিয়ে তারা বাংলাদেশে তো আইন শৃঙ্খলা পরিস্থিতি ভালো করতে পারে নাই, বরং মব জাস্টিসের পরিমাণ বেড়ে গেছে, ভাঙচুরির পরিমাণ বেড়ে গেছে, আগুন জ্বালানোর পরিমাণ বেড়ে গেছে। এবং নট অনলি দ্যাট, ভয়ঙ্কর যে ঘটনাটা ঘটিয়েছে সেটা হলো যে যারা নাকি ভাঙচুর করে, যারা মব জাস্টিস করে, তাদেরকে রক্ষা করার জন্য এবার দেখলাম যে কি অপারেশন ডেভিল হান্ট চালু করছে, তাই না। অর্থাৎ এরা সব জায়গায় যে আক্রমণ করবে, ভাঙচুর করবে, এদেরকে কোনো কিছুই বলা যাবে না। আর যদি কেউ এটার এগেনস্টে প্রতিবাদ করে বা পাল্টা আত্মরক্ষার জন্য যদি প্রতিরোধ করে, যারা প্রতিরোধ করবে তারা কিন্তু শয়তান বলে গণ্য হবে। অ্যান্ড দেন দে উইল বি অ্যারেস্টেড অ্যান্ড উইল বি সেন্ট টু জেইল অ্যান্ড মেবি ওয়ান্স আপন অ্যাট এ টাইম দে মাইট বি হ্যাংড। অদ্ভুত ব্যাপার। বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার সেনাবাহিনীরা মনে করে যে তাদের চাইতে বেশি চালাকার দুনিয়াতে নেই, আর দুনিয়ার সব ভোদাই, দুনিয়ার সবাই। এবং এই যে জাতিসংঘের যে প্রস্তাব করছে না, আমার ধারণা এই অপারেশন ডেভিল হান্ট এইটা যদি না করতো তাহলে এদের এই যে তদন্ত রিপোর্টে এই যে সুপারিশ করছে যে এই সেনাবাহিনীর লোক, তারপরে ডিজিএফআই, তারপরে ওই যে পুলিশ, র্যাব ট্যাব, এই যে বলছে না যে এদেরকে নমিনেট না করার জন্যে, আমার ধারণা যে 5 ফেব্রুয়ারির পরে এই যে অপারেশন ডেভিল হান্ট এই কর্মকাণ্ডটা না করলে সম্ভবত এই কথাটা বলতো না। তো ওরা দেখছে যে কী কাণ্ড, মানে জাতিসংঘের লোকজনও কিন্তু ঠাটকি খেয়ে গেছে, কী কাণ্ড, এ কোন দেশ, যারা নাকি আক্রমণকারী, যারা নাকি বিশৃঙ্খলা সৃষ্টিকারী, তাদেরকে আবার সরকারি পৃষ্ঠপোষকতা, এবং যে সেনাবাহিনী যে সরকারের মানে পক্ষে আছে সমর্থনকারী হিসেবে, তারা আবার তাদেরকে রক্ষা করার জন্য একেবারে আইন করে আবার ফিল্ডে নামিয়ে দেয়। এবং নট অনলি দ্যাট, সেই অপারেশন ডেভিল হান্টের মাধ্যমে 1,500 লোককে অলরেডি মানে ধরে জেল হাজতে ঢুকানো হয়েছে। সম্ভবত এই ঘটনার কারণেই এই জাতিসংঘ বাহিনী এই সুপারিশটা করছে যে এদেরকে নমিনেশন দিও না। আর এখন যেহেতু আমেরিকার ডিপ স্টেট ভেঙে দেওয়া হচ্ছে, ইউএসএ ভেঙে দেওয়া হচ্ছে,
ডেমোক্র্যাটদের যে শয়তানি পলিসিগুলো ছিল সে পৃথিবীর বিভিন্ন জায়গায় তারা যে অরাজকতা তৈরি করতো বা সরকার পতনের ঘটনা ঘটাতো, যেটা তো অলরেডি এই ডোনাল্ড ট্রাম্পের আমলে অনেকে আমরা জেনে গেছি, তাই না? তো এর প্রেক্ষিতে জাতিসংঘ চিন্তা করেছে একদিন ধরে তারা যে ধরনের মজা মস্কারি করতো বা যে ধরনের কর্মকাণ্ডের সাথে জড়িত ছিল, এখন তাদের একটু স্বচ্ছ হতে হবে, ট্রান্সপারেন্ট হতে হবে, নইলে ডোনাল্ড ট্রাম্প না জানি কখন এদের ওই ডোনেশনটা বন্ধ করে দেয়। অনেকে আপনারা হয়তো জানেন যে এই জাতিসংঘের যে জাতিসংঘ এরা কী বাজেটে চলে, পৃথিবীর বিভিন্ন দেশের ডোনেশনে চলে, তাই না? তো তার মধ্যে মোর দ্যান 25% ডোনেশন কিন্তু আমেরিকা দেয়। তো সেই আমেরিকা যদি বলে এই বেটা তোদের ডোনেশন দেবো না, তাহলে মুখ থুবড়ে পড়বে। তো আগের সেই ডিপ স্টেট অথবা ওই ডেমোক্র্যাটদের সেই পলিসি টলিসি তো আর নাই। ডোনাল্ড ট্রাম্প এসে ধাম করে বলে দিতে পারে যাই আমরা টাকা পয়সা দেবো আর সেই টাকা দিয়ে তোমরা বিভিন্ন দেশে গিয়ে ঝামেলা পাকাবে, এটা হবে না। অথবা আমরা এই যে টাকা দিব এইগুলা আলতু ফালতু লোকদের পিছনে তোমরা খরচ করবা, এটা তো হবে না। বিশেষ করে ভারতের মানে ভয়ঙ্কর কূটনৈতিক খেলায় ডোনাল্ড ট্রাম্প বলে দিতেই পারে বাংলাদেশের সেনাবাহিনী, তারপরে এই যে র্যাব, পুলিশ, এরা তো নিজেদের দেশের মানুষের সাথেই দুর্ব্যবহার করে, তাদের উপরে অত্যাচার নির্যাতনের ব্যাপারে সহযোগিতা করে, অর্থাৎ নিজেদের দেশেই হিউম্যান রাইটস ভায়োলেশন করে। তো এরা আবার পিস কিপিংয়ে গিয়ে অন্য দেশের মানুষের হিউম্যান রাইটস রক্ষা করবে কেমন, অন্য দেশের মানুষের জীবনযাত্রা রক্ষা করবে কেমন? এদের বাদ দাও। ডোনাল্ড ট্রাম্প ধাম করে বলে বসতে পারে, ঠিক না? আর ওই যে তুলসী গ্যাবার্ড মেবার্ড তারাও তো নমিনেটেড হয়ে অলরেডি এখন অফিসে বসে গেছে। আবার শুনলাম নরেন্দ্র মোদীর সাথে প্রথম দিন মিটিংও করে বসছে। যদিও অবশ্য মিটিংয়ের আগেই এই হয়েছে, জাতিসংঘের এই প্রতিবেদন দাখিল হয়েছে, কিন্তু তারা তো জানতো ঘটনা কি ঘটতে যাচ্ছে, তাই না? সুতরাং ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের মন রক্ষার জন্য হলেও এই সমস্ত সুপারিশ করছে আর কি। তো যাই হোক, এখন থেকেও আমি জানি না এই রিপোর্টের পরে বাংলাদেশের সেনাবাহিনী সত্যি সত্যি আসলে দেশপ্রেমিকের পরিচয় দিয়ে দেশের শান্তি শৃঙ্খলা রক্ষা করবে কি করবে না। তবে আমি কিন্তু আশ্চর্য হব না যে আগামী 2-1 সপ্তাহের মধ্যে যদি জাতিসংঘ থেকে ডাইরেক্টলি বলে দেয় এই যে সমস্ত জায়গায় বাংলাদেশের লোকজন পিস কিপিংয়ে আছে, সেনাবাহিনী, র্যাব, পুলিশ ইত্যাদি লোকজন আছে, এগুলোকে সব ক্লোজ করে বাংলাদেশে পাঠায় দাও, আর আগামীতে অনির্দিষ্টকালের জন্য বাংলাদেশ থেকে এই সমস্ত আসা বন্ধ, এবং নট অনলি দ্যাট বাংলাদেশের যাবতীয় আন্তর্জাতিক সাহায্যও বন্ধ। এরকম কিন্তু ঘটনা ঘটতেই পারে, কারণ বাংলাদেশ সত্যিকার অর্থে অন্তর্বর্তীকালীন সরকারের আমলে আমাদের দৃষ্টিতে মনে হয়েছে যে অত্যাধিক করে ফেলছে। এটা না করলে চলতো। অনেক বিষয় আছে যেগুলো না করলেও চলতো। অপ্রয়োজনে শুধুমাত্র পপুলিস্ট হওয়ার জন্য অনেক ঘটনা ঘটেছে। যে কোনো দেশের সাধারণ মানুষ অনেক ক্ষেত্রে আবেগী হয়, বিভিন্ন বিষয়গুলোকে তারা ভালো লাগে বা ভালো চায়, মানে তাদের কাছে ভালো লাগে এবং সেটা তারা শুনতে চায়। কিন্তু যারা নাকি শাসন করবে তাদের তো পপুলিস্টদের এই সমস্ত আবেগের প্রতি লক্ষ্য রেখে কথা বলা বা সেই অনুযায়ী কাজ করা, এটা তো শোভা পায় না, তাই না? এটা তো শোভা পায় না। তাদের তো বুদ্ধিমত্তা, বাস্তবতার ভিত্তিতে দেশ শাসন করতে হবে। তো বাংলাদেশের সেনাবাহিনী কেন জানি 2024-25 সালে এসে তারা তাদের নামের প্রতি সুবিচার করতে পারেনি, কারণ তাদের নাম ওই যে দেশপ্রেমিক সেনাবাহিনী। আমরা তো তাদের কাছ থেকে দেশপ্রেমী চাইছিলাম। এখন খালি মুখে মুখে দেশপ্রেম বললে তো হবে না, কাজের দ্বারাও তো তাদের প্রমাণ করতে হবে যে দে আর প্যাট্রিয়টস, রাইট? ধন্যবাদ।